18 মাসের যুদ্ধের পরেও ইসরায়েলি সেনাবাহিনী গাজার মাত্র 25% টানেল ধ্বংস করেছে। যুদ্ধের সময় হামাস সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্যবস্তু করার গর্ব করা সত্ত্বেও ইসরায়েল গাজার মাত্র 1/4 টানেল ধ্বংস করেছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামাসের ব্যবহৃত টানেলের মাত্র 25% ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের চ্যানেল 12 অনুসারে 18 মাস ধরে ইসরায়েলি আক্রমণের পরও গাজায় সুড়ঙ্গের একটি বিশাল নেটওয়ার্ক রয়ে গেছে, যার অনেকগুলি মিশর থেকে বিস্তৃত, যা ফিলিস্তিনি ভূখণ্ডের সাথে 12 কিলোমিটার সীমান্ত ভাগ করে নেয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা অস্ত্র সংরক্ষণ বা কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত টানেলের পরিবর্তে আক্রমণের জন্য ব্যবহৃত টানেলের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে। চ্যানেল 12-এ উদ্ধৃত নিরাপত্তা কর্মকর্তারা আরও বলেছেন, হামাস সদস্যদের সাথে মুখোমুখি লড়াই হ্রাস পেয়েছে, গোষ্ঠীগুলি ওই ক্যানেলগুলোতে পালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী 18 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। একই সাথে বেসামরিক এলাকা এবং স্থাপনাগুলিতেও আক্রমণ করছে। ইসরায়েল প্রায়শই গর্ব করে যে তারা বহু যোদ্ধাকে হত্যা করেছে এবং তাদের কত অবকাঠামো ধ্বংস করা হয়েছে। সামরিক বাহিনী দাবি করে যে তারা হাজার হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে, তবে বিশেষজ্ঞদের মতে হতাহতের অন্তত 80% বেসামরিক নাগরিক। এটি এমন এক সময় ঘটে যখন ইসরায়েলি বাহিনী মিশর এবং গাজার মধ্যবর্তী ফিলাডেলফি ক্রসিংয়ে অবস্থান করছে। এটি গত বছরের মে মাস থেকে সেনাবাহিনীর দখলে থাকা একটি সংকীর্ণ ভূমি। গত মাসে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছিলেন, ইসরায়েলি সেনাবাহিনীকে প্রত্যাহারের জন্য মিশরের দাবি সত্ত্বেও করিডোরটি একটি বাফার জোন হিসেবে থাকবে। কাটস বলেছিলেন, ইসরায়েলি সেনাবাহিনী দুটি ভূমির সংযোগকারী টানেলের মাধ্যমে গোলাবারুদ এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধ করার জন্য সেখানে থাকবে। কাটস এমনকি বলেছিলেন তিনি এই অঞ্চলে বেশ কয়েকটি কার্যকরী টানেল দেখেছেন। মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আমি নিজের চোখে মিশরে প্রবেশকারী বেশ কয়েকটি টানেল দেখেছি, কিছু বন্ধ ছিল এবং বেশ কয়েকটি খোলা ছিল। 1990-এর দশক থেকেই গাজা ও মিশরের মধ্যে সুড়ঙ্গ সংযোগ ছিল, কিন্তু 2007 সালে ইসরায়েলি অর্থনৈতিক অবরোধের পর এর আকার ও পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অবরোধের কারণে খাদ্য, ওষুধ এবং জ্বালানি সরবরাহের মতো পণ্য পাচারের মাধ্যম হিসেবে এই সুড়ঙ্গগুলি কাজ করে। তারপর থেকে সুড়ঙ্গগুলির মাধ্যমে অস্ত্র ও নগদ অর্থ পাচার করা হচ্ছে। ইসরায়েল বারবার এই ধরনের সুড়ঙ্গ ভেঙে ফেলার চেষ্টা করেছে, প্রতি বছর কয়েক ডজন ধ্বংস করেছে। হামাস যাতে আর কোনো সুড়ঙ্গ তৈরি করতে না পারে সেজন্য ইসরায়েল নির্মাণ সামগ্রী আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে। ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে 2023 সালের 7 অক্টোবর থেকে 5,900 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর 18 মার্চ থেকে ফিলিস্তিনি ছিটমহলে আক্রমণ তীব্রতর করেছে, যার ফলে 1500 জনেরও বেশি লোক নিহত হয়েছে। এক চিরন্তন সংকল্পে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম জানিয়ে দিয়েছেন, আজ ইরান তার প্রতিরক্ষা সক্ষমতায় পৌঁছেছে এক ঐতিহাসিক উচ্চতায়। সমুদ্রের গভীরে যেখানে একদিন শত্রুরা ঢুকে আসতে চাইবে, সেখানে স্রষ্টার আশীর্বাদে ইরান এক চিরস্থায়ী বিজয়ের পথে এগিয়ে যাবে। শয়তানকে আমরা ডুবিয়ে দেব, এমন উক্তির মাধ্যমে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন ফেরাউনের অভিশপ্ত পরিণতির কথা, যে পরিণতির মাধ্যমে মানব ইতিহাসে ইরান তার শক্তি এবং প্রতিরোধের নতুন দিগন্ত উন্মোচন করবে। শাহরাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুরা সমুদ্রে সরাসরি সংঘর্ষ চায়, কিন্তু স্রষ্টার সাহায্যে আমরা শয়তানকে পরাজিত করব এবং ডুবিয়ে দেব, ঠিক যেমন ফেরাউন ডুবে গিয়েছিল। ইরানের বন্দর আব্বাসে এক ঐতিহাসিক ভাষণে তিনি আরও বলেন, আমাদের শত্রুরা আজ ইরানকে এক পরাশক্তি হিসেবে দেখে। আমাদের নৌবাহিনী, আমাদের সেনাবাহিনী এক ঐতিহাসিক শক্তি, যা যেন অজেয় হয়ে উঠেছে। এর আগেই ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ নৌ কমান্ডার আলী রেজা তাংসিরি জানিয়েছেন, যদি শত্রু ইরানের সীমান্তে আঘাত হানে, তেহরান প্রস্তুত রয়েছে প্রতিশোধ নিতে। আমাদের প্রতি আক্রমণকারীরা কোথাও পালাতে পারবে না। যদি মেক্সিকো উপসাগরে তাদের তাড়া করতে হয়, তাও করব। তার ভাষায়, আমরা বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছাতে সক্ষম, আর শত্রু যেখানেই লুকিয়ে থাকুক আমরা তাদের হাতের নাগালে নিয়ে আসব। তার এই বক্তব্যে এক অপ্রতিরোধ্য শক্তির ইঙ্গিত ছিল, যে শক্তি বিশ্বব্যাপী প্রতিরোধের নতুন শিখরে পৌঁছেছে। ইরান
যে আজ পরমাণু শক্তি ও আঞ্চলিক সামরিক আধিপত্যে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে, তার প্রতিশ্রুতি যেন ঘূর্ণিঝড়ে ভরা। ইরানীয় নেতৃবৃন্দ বারবার বলছেন তারা কখনো চাপের কাছে নত হবে না, বরং তারা যে কোনো বাহ্যিক শক্তির মোকাবেলা করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আবারও সময়সীমা বেঁধে দিয়েছেন। দুটি পক্ষের মধ্যে আবারও পরোক্ষ আলোচনার সম্ভাবনা জাগলেও ইরান তার অবস্থানে দৃঢ়। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নীতি ও আস্থায় কোনো ছাড় দেওয়া হবে না। তেহরান বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে তারা তার পরমাণু কার্যক্রম থেকে এক পা পিছিয়ে যাবে না, এবং যদিও বিশ্ব তাদের ওপর চাপ প্রয়োগ করে, তবে ইরান আরও দৃঢ় অবস্থানে দাঁড়িয়ে থাকবে। এ সময় ইরানের সামরিক বাহিনী সুরক্ষা ও নির্ভরযোগ্যতায় পূর্ণ এক শক্তির নিদর্শন। এই সশস্ত্র বাহিনী এখন এক শক্তিশালী বাহিনী হিসেবে পরিচিত, যা কখনো পিছু হটবে না। বিশ্বব্যাপী যুদ্ধের উত্তাপ, আন্তর্জাতিক রাজনীতি এবং প্রতিযোগিতার মধ্যে ইরান যেন এক অস্থির সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে। তবে তাদের লক্ষ্য শুধু একটি, শত্রুরা আক্রমণ করুক বা না করুক, তাদের জন্য প্রস্তুতি সম্পূর্ণ। আর ইরান তাদের বিজয়ের মহাকাব্য রচনা করতে চায়। ইরান যদি সামরিক বা কূটনৈতিক দিক থেকে তার অবস্থান বজায় রাখতে সক্ষম হয়, তবে ইরানের এই প্রগতি শুধু এক দেশের নয়, বরং আন্তর্জাতিক শক্তির মানচিত্রে এক নতুন অধ্যায় রচনা করবে। যদিও আন্তর্জাতিক মঞ্চে শত্রুদের চাপ এবং নানা প্রতিবন্ধকতা রয়েছে, তবুও ইরান তাদের পথের প্রতিবন্ধকতা অতিক্রম করতে নির্ভীক। বিশ্বের ইতিহাসে অনেক সশস্ত্র সংঘর্ষের পরিণতি ভয়াবহ হলেও ইরান তার পথ মসৃণ করতে প্রস্তুত। সবার জন্য এই সংকট কখনো একটি সম্ভাবনার, কখনো আবার বিপদের দ্বার উন্মোচন করবে। প্রান্তরে যখন রাত নামার আগে কুয়াশা ধীরে ধীরে নেমে আসে, যখন মরুভূমির বাতাসে সূর্যের উত্তাপ এখনো তপ্ত পাথরের মতো জ্বলছে, ঠিক সেই ক্ষণে এক ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর কণ্ঠ ভেসে ওঠে মরুর হাওয়ার বুকে। একটা কণ্ঠ যেটি নিঃশব্দে গর্জে ওঠে, আমরা নিরস্ত্রীকরণ করছি না। না, এ কেবল কথার ঝলকানি নয়, এ এক নির্ভীক অস্বীকৃতি, এক সাহসী বিদ্রোহ, যার তীব্রতা বালুকা বেলায় ছোড়া ছুরি হয়ে ছিন্ন করে দেয় কূটনীতির পাতলা চাদর। ওয়াশিংটনের হৃদয়ে এই ঘোষণা ছড়িয়ে পড়ে যেন ভূমিকম্পের কম্পন। কাতাইব হিজবুল্লাহ নামটি যেন এখন আগুনের মতো জ্বলছে সংবাদপত্রের শিরোনামে। প্রেস টিভির বয়ানে তারা প্রকাশ্যে উড়িয়ে দিয়েছে নিরস্ত্রীকরণের সকল গুঞ্জনকে। মিথ্যা, বানোয়াট শব্দগুলো ছুড়ে দিয়েছে তারা, যেন শব্দ নয় বরং তীক্ষ্ণ তীর। ইরাকি গ্রুপ ট্রাম্পকে চমকে দিয়েছে, আমরা নিরস্ত্রীকরণ করছি না। ট্রাম্পের আদেশ মানল না ইরাকি হিজবুল্লাহ। ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পর এলো চমকপ্রদ ঘোষণা। ইরানি ক্ষেপণাস্ত্র হাতে পেয়ে এবার কি মার্কিন সেনাদের নিশানা করবে ইরাকি গোষ্ঠী? প্রেস টিভি জানিয়েছে ইরাকের একটি বড় গোষ্ঠী এমন খবর প্রত্যাখ্যান করেছে যে তারা অস্ত্র নামিয়ে রাখার প্রস্তুতি নিচ্ছে। কাতাইব হিজবুল্লাহ প্রকাশ্যে বলেছে তারা নিরস্ত্রীকরণের খবর অস্বীকার করছে এবং এসব খবরকে তারা মিথ্যা ও বানানো বলে দাবি করেছে। তারা আরও বলেছে গোষ্ঠীর পক্ষ থেকে শুধু মুখপাত্র মাহি এবং আল হুসাইনের বক্তব্যই বিশ্বাসযোগ্য ধরা উচিত। এই নিরস্ত্রীকরণ নিয়ে প্রথম প্রতিবেদনটি 7 এপ্রিল প্রকাশ করেছিল রয়টার্স। সেই প্রতিবেদনে বলা হয় ইরাকের কয়েকটি শক্তিশালী ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী অস্ত্র নামিয়ে রাখার ব্যাপারে সম্মত হয়েছে। রয়টার্স আরও জানায় এই গোষ্ঠীগুলোর ওপর ট্রাম্প প্রশাসনের চাপ ছিল, আর সেই চাপে পড়েই তারা নিরস্ত্রীকরণের দিকে এগোচ্ছে। তবে পরে আরব মিডিয়া এক ইরাকি রাজনৈতিক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে এসব গোষ্ঠী আসলে নিরস্ত্রীকরণ করতে রাজি হয়নি। এক বিবৃতিতে বলা হয় এই গোষ্ঠী সম্পর্কে অফিসিয়াল কোনো বক্তব্য জানার জন্য কেবলমাত্র অনুমোদিত 2 মুখপাত্র মোহাম্মদ মহি এবং জাফর আল হুসাইনি এদের কথাই বিশ্বাসযোগ্য। তারা আরও যোগ করে বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমগুলোর উচিত তাদের প্রকাশনায় সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্য দেয়া, আর সেই তথ্য আসতে হবে কাতাইব হিজবুল্লাহর প্রকৃত সূত্র থেকে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটির ওপর হামলা আরও বাড়িয়ে দিয়েছে। কাতাইব হিজবুল্লাহর এই সর্বশেষ বিবৃতি এসেছে এমন এক সময়ে যখন খবর উঠে এসেছে ইরাক ইরানের মিলিশিয়া গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করছে।
দ্য টাইমস জানায়, ইরান এবার প্রথমবারের মতো তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইরাকের প্রক্সি গোষ্ঠীগুলোর কাছে সরবরাহ করেছে। টাইমসের খবরে বলা হয়, গত সপ্তাহেই ইরান সরবরাহ করেছে কুদস 351 ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জামাল 69 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নতুন এই ভূমি থেকে ভূমিতে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। উল্লেখযোগ্যভাবে ইরাকে এখন প্রায় 2500 মার্কিন সেনা রয়েছে, যারা সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে সহযোগিতা করার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে। গত বছর জানুয়ারিতে ইরাকের এই মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ জর্ডানে 3 জন মার্কিন সেনাকে হত্যা করে। এর পাল্টা জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে এই গোষ্ঠীর নেতা আবু বাকির আল সাদিকে হত্যা করে। দ্য টাইমসকে এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইরাকি মিলিশিয়াদের নিরস্ত্র দেখানোর যেসব প্রচেষ্টা দেখা যাচ্ছে সেগুলো আসলে একটি কৌশল মাত্র। ইরান তাদের সামরিক ক্ষমতা আরও বাড়াতে দেশের বিভিন্ন এলাকায় নতুন ড্রোন ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করছে। এই তথ্য জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানায়, রাজধানী তেহরানে এক উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকে এই ঘোষণা দেন জেনারেল হেইদারি। তিনি বলেন, সীমান্ত এলাকাগুলো সহ ইরানের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে বেশ কিছু ড্রোন ঘাঁটি স্থাপন করা হয়েছে। ভবিষ্যতের যুদ্ধে ড্রোন ও মাইক্রো ইয়ার ভেহিকল বা ছোট আকারে উড়ন্ত জাল সবচেয়ে কার্যকর ও শক্তিশালী অস্ত্র হতে পারে বলে মনে করেন তিনি। হেইদারি আরও বলেন, ইরানি সেনাবাহিনী নিজেদের তৈরি নানা ধরনের আধুনিক ড্রোন ইতিমধ্যেই তৈরি করেছে। এখন তারা আরও উন্নত ড্রোন তৈরির কাজ করছে, যা সেনাবাহিনীর নানা ধরনের অভিযানের জন্য কাজে আসবে। এর আগে 2022 সালের জুলাই মাসে হেইদারি বলেছিলেন, ইরান একটি নতুন ড্রোন চালিত সামরিক ইউনিট গঠনের পরিকল্পনা করছে। তিনি জানান, সেনাবাহিনীর ড্রোন বেস 313-এ এখন ক্রুজ ড্রোন এবং হেইদার ড্রোন সহ উন্নত ইউএভি রয়েছে। তিনি বলেন, এরই মধ্যে 5টি ড্রোন ইউনিট গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইসলামিক বিপ্লবের পর 1979 সাল থেকে ইরান পশ্চিমা দেশগুলোর শত্রুতা ও অবরোধের শিকার হচ্ছে। তবে এতে দমে না গিয়ে ইরান তাদের অস্ত্র শিল্পে বড় ধরনের অগ্রগতি করেছে। বিশেষ করে ড্রোন তৈরিতে তারা অনেক এগিয়ে গেছে। এখন বলা যায়, ইরান যে কোনো দেশের সঙ্গে ড্রোন প্রযুক্তিতে প্রতিযোগিতা করতে পারে। ইসরায়েলি সাংবাদিক সেথ জে ফাটসম্যান তার ড্রোন ওয়ার্স বইয়ে ইরানের এই অগ্রগতির কথা স্বীকার করেছেন। জেরুজালেমের আল-কুদস ইউনিভার্সিটির সাবেক এই শিক্ষক তার বইয়ে ইরানের ড্রোন প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। ইরানের শুরু থেকেই লক্ষ্য ছিল শক্তিশালী একটি ড্রোন বাহিনী গড়ে তোলা। 1980-এর দশকে ইসরায়েল যেভাবে ড্রোন প্রযুক্তিতে এগিয়ে যায়, কিংবা তারও আগে যুক্তরাষ্ট্র যেভাবে আধিপত্য স্থাপন করে, ঠিক সেই পর্যায়ে পৌঁছাতে চেয়েছিল তেহরান। 2019 সালে ইরান দাবি করে তারা একটি মার্কিন গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করেছে। এছাড়াও তারা কয়েকটি ইসরায়েলি ড্রোন নামিয়েছে বলেও দাবি করেছে, যদিও ইসরায়েল তা স্বীকার করেনি। অনেক বিশ্লেষক মনে করেন, ইরানের ড্রোন, রকেট এবং স্বল্প পাল্লার মিসাইলের কারণে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি চাপের মুখে রয়েছে। বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে এই ড্রোনগুলোর কার্যকারিতা স্বীকৃতি পেয়েছে। কারণ শক্তিশালী রাশিয়া এই ড্রোন ব্যবহার করছে, যা ইরানের প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে বলেই প্রমাণ হয়। একটি প্রতিবেদনে এশিয়া টাইমস জানায়, ইরানের ড্রোন তৈরি শুরু হয় 1980 সালের দশকে। তবে মূল পরিবর্তন আসে 2011 সালে, যখন তারা মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি একটি গুপ্তচর ড্রোন ভূপাতিত করে। ইরানি প্রকৌশলীরা সেই ড্রোন বিশ্লেষণ করে নিজেরা সিমর্গ নামে ড্রোন তৈরি করেন। এরপর আসে শাহেদ 129 এবং পরে আরও উন্নত শাহেদ 136 ড্রোন। এই শাহেদ 136 ড্রোন এখন ব্যাপক আলোচিত, কারণ এটি কামিকাজে ড্রোন, যা নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিয়ে শত্রু ঘাঁটি ধ্বংস করতে পারে। এরও আগে 1985 সালে ইরান কুদস এভিয়েশন ইন্ডাস্ট্রি তৈরি মোহাজের ড্রোন উড়াতে সক্ষম হয়। এরপর 1986 সালে আসে আবাবিল ড্রোন। ধীরে ধীরে শত শত ছোট ও বড় ড্রোন তৈরি করে দেশটি। শাহেদ 136 ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি টার্গেটে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়, যার ফলে নির্দিষ্ট স্থানে মারাত্মক আঘাত হানে, কিন্তু আশেপাশে তেমন ক্ষতি হয় না। যুদ্ধক্ষেত্রে এটি প্রতিপক্ষকে চাপে ফেলতে খুবই কার্যকর, যেমনটা রাশিয়া ইউক্রেনে করছে। আরেকটি দিক হলো, ইরানি ড্রোনের দাম তুলনামূলকভাবে অনেক কম, ফলে যুদ্ধ খরচও কমে যায়। মার্কিন ড্রোন বা অন্যান্য দেশের উন্নত ড্রোন দিয়ে একই কাজ করলে খরচ অনেক বেশি। এজন্যই বিদ্রোহী হিজবুল্লাহ, হামাস, ইসলামিক জিহাদ ও ইরান ঘনিষ্ঠ যোদ্ধারা এসব ড্রোন ব্যবহার করছে।
শুধু এসব গোষ্ঠী নয়, আফগানিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কিরগিস্তান, কাজাকস্তান এই দেশগুলো ইরানি ড্রোন কিনছে, যদিও তারা তুরস্ক সহ অন্যান্য দেশের ড্রোনও ব্যবহার করছে। ইরানের এই ড্রোন সফলতা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তারা বারবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে এই উন্নতি থামাতে চাইছে, কিন্তু বাস্তবে ইরান থেমে নেই। জানুয়ারি থেকে মার্চ এই 3 মাস ইরানের সেনাবাহিনী রক্তগরম মহড়ায় মেতেছে। মরুভূমি কাঁপিয়েছে ট্যাঙ্কের গর্জন, আকাশে ক্ষেপণাস্ত্রের দাগ। তেহরান নতুন অস্ত্র উন্মোচন করে জানিয়ে দিয়েছে, আমরা প্রস্তুত যে কোনো যুদ্ধের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই 2 বাঘা শত্রুর মুখোমুখি হতে ইরান কঠিন চাল দিচ্ছে। যুদ্ধের ময়দান আজ ধুলোয় নয়, ড্রোনের শব্দে মুখর। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া সস্তা ড্রোনের মরণ থাবায় লাখো ডলারের অস্ত্রেও ধুঁকছে। এখন ইরান সমুদ্রে নামালো শহীদ বেহেশতি নামের ড্রোন ক্যারিয়ার জাহাজ, যার মিশন বিশ্ব নৌশক্তির ম্যাপ বদলে দিতে পারে। ইরান যেন গর্জে উঠছে, বলবীর, বল উন্নত মমশির। ইউক্রেনে রাশিয়ার ট্যাঙ্ক পড়ছে ড্রোনের আগুনে। পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলার নাম ড্রোন, কামিকাজে আক্রমণ, নিখুঁত টার্গেট, এসব এখন যুদ্ধের রুটি। কিন্তু ইরান এবার ড্রোনের খেলা কিনেছে সমুদ্রে। 180 মিটার দৈর্ঘ্যে শহীদ বেহেশতি জাহাজটি পারস্য উপসাগরে ভেসে বেড়াচ্ছে, যার পেটে লুকানো শতাধিক ড্রোন। 1 বছরের বেশি সময় ধরে জ্বালানি ছাড়াই চলতে পারে এই জাহাজ, মার্কিন নৌবাহিনীর জন্য চরম চ্যালেঞ্জ। ইরানের গোপন অস্ত্র, কাহের ড্রোন ও ভূগর্ভের ক্ষেপণাস্ত্র। শহীদ বেহেশতিয়ার প্রধান হাতিয়ার কাহের ড্রোন, ইরানি ফাইটার জেটের ক্ষুদে সংস্করণ, যা শত্রুর জাহাজে বোমা বর্ষণ করবে নিমিষে। এর সাথে যোগ হয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। ইরান দাবি করছে তাদের গুপ্ত সুড়ঙ্গে লুকানো আছে শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। শত্রু ড্রোন জাহাজ মাটিতে মিশিয়ে দেবে এসব বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। গত মাসে বিপ্লবী গার্ডের ভূগর্ভস্থ নৌঘাঁটির উন্মোচন যেন হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজের গায়ে ঠান্ডা স্রোত বয়ে দিয়েছে। শহীদ বেহেশতের চতুরতা হলো এর ছদ্মবেশ। দেখতে সাধারণ কন্টেইনার জাহাজ, কিন্তু ভেতরে অত্যাধুনিক কমান্ড সেন্টার, ড্রোন লঞ্চার। পশ্চিমা গোয়েন্দারা ধোঁকায় পড়বে নির্ঘাত। ইরান প্রমাণ করলেও প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও কৌশলে তারা এগিয়ে। খামেনির দেশ যেন ঘোষণা করেছে, দুর্বলেরা বাঁচে মাথা নিচু করে, আর শক্তিমান জাগে ঝড়ের মতো গর্জে। পারস্য উপসাগরে বিশ্বের 20% তেল চলাচল করে। এই প্রণালী বন্ধ মানে গ্লোবাল অর্থনীতিতে ভূমিকম্প। ইরানের ড্রোন ক্যারিয়ার আর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র এই প্রণালীকে লক্ষ্যবস্তু বানাতে পারে। মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এখন অরক্ষিত, কারণ ড্রোনের ছাঁক সামনে পড়লে বিমানবাহী জাহাজও পরাজিত। ইরানের এই সামরিক জোরালো অবস্থান শুধু প্রদর্শনী নয়, সতর্কবার্তা। ট্রাম্প যদি নিষেধাজ্ঞা বাড়ান, উত্তাপ ছড়াবে হরমুজ থেকে এমনকি আটলান্টিক পর্যন্ত। অন্যদিকে ইরান চাইলে ড্রোন যুগের নতুন যুদ্ধবিধি লিখে দিতে পারে, যেখানে দামি যুদ্ধজাহাজের চেয়ে সস্তা ড্রোনই হবে রাজা। ড্রোন ক্যারিয়ার আর ক্ষেপণাস্ত্র ইরানের হাতে নতুন মন্ত্র। পশ্চিম আধিপত্যের বিরুদ্ধে এ এক অগ্নি পরীক্ষা। ইরান জানান দিল, তাদের ড্রোন শুধু আকাশে নয়, সাগরেও রাজত্ব করবে। ইরান আজ সেই কঠিন পথের যাত্রী, যার লক্ষ্য শত্রুর গর্বিত পতাকা মাটিতে নামানো।